স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। দর্শক, আজকে আলোচনা করব বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি এবং বিপিএল এর বিষয়ে। আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? এই তো, থ্যাংক ইউ পিঙ্কি। ঠিক যেমনটা বলছিলাম যে আসলে বিপিএল তো করা নাড়ছে, এই মাসেই বিপিএল শুরু হতে যাচ্ছে এবং তার আগে আমরা আয়ারল্যান্ড সিরিজ যা শেষ করলাম, সিরিজ জিতেছি, একটা ম্যাচ হেরেছি। যে শুরুটা করতে চাই এভাবে যে আসলে প্রস্তুতিটা আয়ারল্যান্ডের সাথে কেমন হলো, কেননা সামনে কিন্তু বাংলাদেশের আর প্রস্তুতিমূলক কোনো সিরিজ সামনে নেই বিশ্বকাপের আগে। আপনি জয় দিয়ে সিরিজটা শেষ হয়েছে বাংলাদেশের, এটা অনেক বড় স্বস্তির বিষয়। এবং এবছর আর কোনো টি-20 ম্যাচ নেই, ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট বাংলাদেশের দলের সামনে নেই, আর সামনে রয়েছে আপনার বিপিএল। আর যেহেতু আপনি বললেন যে এই প্রস্তুতিটা বাংলাদেশ দলের আপনার টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে রয়েছে, টি-20 বিশ্বকাপ এবং কাদের বিরুদ্ধে খেলা হবে, কোন ভেন্যুতে খেলা হবে, সবকিছু বাংলাদেশ জেনে গিয়েছে। প্রস্তুতি এক অর্থে যদি বলতে চান আপনি, তাহলে আমি মনে করি যে বেশ ভালো হয়েছে। কোন দিক থেকে? প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে এবং তারপরে যে দুটো ম্যাচে কামব্যাক করেছে সেটাই আমি মনে করি পুরোপুরি ডমিনেট করে, এবং সেটাই আমি মনে করি যে এটা বাংলাদেশ দলের জন্য বেশ ভালো একটা শিক্ষা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। কারণ আপনি যখন পিছিয়ে থেকে ম্যাচটা জিতবেন তখন সেই জয়ের কিন্তু এক ধরনের বাড়তি এক ধরনের আত্মবিশ্বাস চলে আসে যে ইয়েস উই ক্যান ডু ইট। এই জিনিসটা আমি মনে করি যে এই দলের মধ্যে চলে এসেছে। ওয়ারেস বাংলাদেশ কিন্তু এর আগের যে সিরিজটা ছিল আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই সিরিজে কিন্তু 3-0 হেরেছিল। তো 3-0 হারার পরে আপনি আয়ারল্যান্ডের সাথে যখন আপনি 2-1 সিরিজটা জিতবেন, নিশ্চিতভাবে পিছিয়ে থেকে যখন সিরিজটা জিতবেন, নিশ্চিতভাবে কিন্তু আপনি একটা বলে না যে ওই কনফিডেন্স কামব্যাক, এই জিনিসটা বাংলাদেশ দলে চলে এসেছে। তবে এই সিরিজ থেকে একটা জিনিস কিন্তু প্রচন্ড নজর কেড়েছে, সবারই নজর কেড়েছে, ম্যানেজমেন্ট এবং লিটন দাসের যে দ্বন্দ্বটা, এটা কিন্তু সামনে এসেছে। এটা নিয়ে আসলে অনেক কথাও হয়েছে, অনেক আলোচনাও হয়েছে। তারপরও যেহেতু আপনাকে আজকে পেলাম, আপনি সিনিয়র সাংবাদিক, আপনিও নিশ্চয়ই জিনিসটা খুব কাছে থেকে দেখেছেন বা বোঝার চেষ্টা করেছেন যে এই জিনিসটা কেন। মানে অনেকেই বলছে, আমার গত সপ্তাহে যেই গেস্ট এসেছিলেন সেজান ভাই, উনিও বলছিলেন যে আসলে লিটন দাসদের আরও শিখতে হবে যে প্রেস কনফারেন্স কীভাবে হ্যান্ডেল করতে হয়, ভেতরের খবরগুলো এইভাবে আসলে সামনে আনাটাও ঠিক না। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এক অর্থে দেখতে চাই যে ইটস নাও ইটস সেটেলড ইস্যুটা কিন্তু শেষ হয়ে গেছে এবং মীমাংসা হয়ে গিয়েছে। সো এটা বিশ্বকাপে প্রভাব পড়বে না, আমি মনে করি না যে এটা আর বাড়তি কোনো প্রভাব পড়বে। কারণটা হলো যে যেহেতু একটা সেটেলড ইস্যু এবং এটা আনসেটেলড ইস্যু নিয়ে যদি বিশ্বকাপে বাংলাদেশ দল যেত তাহলে আপনি প্রভাবের কথাটা বলতে পারতেন। এটা একটা মীমাংসিত বিষয় হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে সমস্যাটা কোথায় না হয়, আপনি ঘর সংসার করতে গেলেও কিন্তু সেখানে সমস্যা হয়, এবং সেটা আমি মনে করি যে সেটা সেজান ভাই ঠিকই বলেছেন, সেই সমস্যাটা যদি আপনি ঘরের মধ্যেই রাখতে পারতেন দ্যাটস গুড এনাফ, খুব ভালো হতো এটা। কিন্তু এটা যেহেতু সামনে চলে এসেছিল, প্রকাশ্যে চলে এসেছিল, কোচের সঙ্গে এই ক্যাপ্টেনের সঙ্গে আপনার সিলেক্টরের একটা দ্বন্দ্বের বিষয়, এবং দুজনই এবং সিরিজ শুরু হওয়ার আগে দুজনই যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন, সেটি আমি মনে করি যে প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের ফোকাসটা কিছুটা হলেও সরিয়ে রেখেছিল দেখেই বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছে, ভালো বোলিং করতে পারেনি। আয়ারল্যান্ড খুব ভালো ব্যাটিংটা করেছিল এবং সেই ম্যাচটা তারা জিতেছিল। বাট সেই সমস্যাটা খুব দ্রুত বাংলাদেশ পরের দুটো ম্যাচের সমাধান করে ফেলেছেন, এবং লিটন দাস নিজেও বলছিলেন, গতকালকে আমি একটা স্টোরিও করেছি যে লিটন দাস বলছিলেন যে ইটস নাও মীমাংসিত ইস্যু। এটা আমি মনে করি যে তার সাথে দ্বন্দ্ব যেটা ছিল সেটা মিটমাট হয়ে গিয়েছে এবং সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয়, লিটন দাস যে দাবিটা করেছিলেন শামীম হোসেন পাটোয়ারিকে টিমে নেওয়ার জন্য, সেটা কিন্তু হি গট ইট ইন দ্য লাস্ট ম্যাচ। শেষ ম্যাচে তিনি পেয়েছেন, কিন্তু খুব সম্ভবত তাকে ব্যাট করতে হয়নি, কারণটা হলো যে বাংলাদেশ তার ব্যাট করার আগে বাংলাদেশ জিতে গিয়েছিল। বাট আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি পিঙ্কি, সেটি হলো যে ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেম। ক্যাপ্টেনকে কিন্তু আপনি অনেক স্বাধীনতা আপনাকে দিতেই হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টের অন্য লেভেলে স্বাধীনতা প্রয়োজন, কিন্তু আমি মনে করি যে বাড়তি স্বাধীনতাটা আপনাকে ক্যাপ্টেনকে দিতে হবে। কারণ ম্যাচ জেতার পরে, হারার পরে কিন্তু আপনি সবার আগে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন যে ওয়াই ইউ লুজ দিস ম্যাচ। তখন তো সবার আগে তাকে যখন জিজ্ঞেস করেন তাহলে কেন তিনি ম্যাচটা হেরেছেন এবং তার দলটা কিভাবে সাজাতে হবে, সেই আমি মনে করি সেই ভূমিকাটা বা সেই দায়িত্বটা তাকে একটু বাড়তি মাত্রায় দেওয়া উচিত। লিটন দাস কিন্তু আসলে এই সিরিজটা জেতার পরে কয়েকজনের উপরে তিনি ভরসা রাখতে চেয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আমি আসলে এদের উপরে ভরসা রাখতে চাই, এরা পারফর্ম করলে আমার লাইফটা ইজি হয়ে যাবে। একটু দেখে আসতে চাই লিটন দাস কি বলেছেন। অফিসিয়াল প্রেস কনফারেন্স শেষে হাসি মুখেই ভক্তদের আবদার মিটিয়েছেন লিটন দাস। মাঠে বিশ্বকাপের ভাবনা নিয়ে অধিনায়কের কাছে আরো কিছু প্রশ্ন। গণমাধ্যম কর্মীদেরও লিটন হতাশ করেননি। প্রায়
প্রায় 1 বছর আগে লিটন দলের দায়িত্ব নিয়ে টানা 4 সিরিজ সহ 5টি সিরিজ জিতেছেন। এশিয়া কাপেও দল পারফর্ম করেছে। মুস্তাফিজ, রিশাদ সহ জুনিয়র ক্রিকেটারদেরও আগলে রেখেছিলেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপে সতীর্থদের কাছে বাড়তি প্রত্যাশা লিটন দাসের। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে। চট্টগ্রামের শেষ টি-20তে দারুণ এক রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ 5টি ক্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন। দেশের হয়ে মাত্র 45 ম্যাচেই 11তম 50 হাঁকানো তামিম বিশ্বকাপেও দারুণ কিছু উপহার দিতে চান। প্রেশার তো সব ম্যাচেই থাকে, আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা দিন শেষে সাকসেস হতে পারবো। তো আমার কাছে যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে যেভাবে আমরা ফেল করছি, তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি। ম্যাচ শেষে তড়িঘড়ি করে বের হয়ে যান লিটন দাস, কারণ মঙ্গলবার রাতেই টাইগারদের ধরতে হয়েছে ঢাকার ফ্লাইট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন তার দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন। 1 বছরে ক্যাপ্টেন লিটন 5টা সিরিজ জিতেছেন। দল হিসেবেই বিশ্বকাপে দারুণ কিছুই করতে চান। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। নিশ্চয়ই কাসার ভাই, যদিও এটা একটু আগের প্রতিবেদন, যখন সিরিজটা আসলে জিতলো তখনকার, কিন্তু লিটন দাস কিন্তু আসলে মুস্তাফিজ এবং রিশাদের কথা বলেছেন। তার বাংলাদেশে কিন্তু বিশ্বকাপ গ্রুপে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল আছে, ইটালি, নেপাল আছে। কি মনে হয় যে শুধু বোলারদের উপরে ভরসা করে কি গ্রুপ পর্বটা পার হওয়া যাবে কিনা? না, শুধু বোলার বা ব্যাটসম্যানের উপর ভরসা করে না, আপনাকে পুরো টিম হিসাবে খেলতে হবে। আর আমি মনে করি যে বাংলাদেশ দলের প্রথম কাজটুকু হবে ওয়ার্ল্ড কাপ। যদিও ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত অনেক দূরে রয়েছে, এখনো পরিকল্পনা নিশ্চিত বাংলাদেশ দল আস্তে আস্তে করছে। বাট আপনি দেখবেন যে এখানে গ্রুপ থেকে 2টো দল যাবে আপনার পরবর্তী রাউন্ডে। তো সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দলটাই সবচেয়ে শক্তিশালী দল রয়েছে। আপনি যদি গ্যারান্টিড নিতে পারেন যে নেপাল এবং ইতালিকে আপনি হারাবেনই নিশ্চিত, এবং তারপর থেকে আপনি ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের যে কোনো একটা দলকে হারাতে হবে। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়টা হলো যে ম্যাক্সিমাম ম্যাচগুলো কিন্তু বাংলাদেশের ক্যালকাটায়, কলকাতায় বাংলাদেশের ম্যাচ, এবং এই ভেন্যুটা সাথে বাংলাদেশ খুব চেনা জানা, এবং এখানে প্রচুর ম্যাচ খেলেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই প্রস্তুতিটা যদি ঠিকমতো নিতে পারে বা ভালো মতো নিতে পারে, তাহলে প্রথম পর্বে পার করাটা বাংলাদেশ দলের জন্য তেমন কঠিন হবে না। টার্গেট করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বিপিএল আসলে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কেমন মঞ্চ হতে পারে? অবশ্যই ভালো। কারণটা হলো যে আমরা এর আগেও দেখেছি, যখনই আপনি দেখবেন যে বিপিএল এর পরের যে সিরিজটা বাংলাদেশ যখন খেলতে যায় সেখানে বেশ ভালো পারফরমেন্স করে। কারণ একটা ক্রিকেটের মধ্যে থাকে, একটা ছন্দের মধ্যে থাকে। ম্যাচ প্র্যাকটিসের তুলনায় ম্যাচে খেলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সবাই খেলার সুযোগ পায়। আপনি দেখবেন আরেকটা জিনিস হলো যে আপনি দেখবেন যে প্র্যাকটিসে আপনি কিন্তু আউট হয়ে যাচ্ছেন, কিন্তু আবারও প্র্যাকটিস করতে পারছেন, কিন্তু ম্যাচে কিন্তু ইউ গেট জাস্ট অনলি ওয়ান চান্সেস, মানে ব্যাটসম্যান হিসেবে। ঠিক এই কারণে ওই ম্যাচ খেলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে থাকে। সো কম্পিটিটিভ, যদি বিপিএলটা কম্পিটিটিভ হয়, যদি সব ধরনের মানে আপনার ঝামেলা মুক্ত হতে পারে, একটু প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তাহলে সেটা নিশ্চিতভাবে কিন্তু বাংলাদেশ দলের জন্য পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজে লাগে। সেটা আমরা আগেও দেখেছি, এবারও লাগবে, সেই আশায় রয়েছে। কাইসার ভাই, এইবার কিন্তু বিপিএল এর অকশনটা একদম ডিফারেন্ট ভাবে হয়েছে। প্রথমবারের মতো একদম ওপেন ফিল্ড ছিল, অকশন করে প্লেয়ারদেরকে দলে ভিড়িয়েছেন দলগুলো, ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম 6 দলের বিপিএল হতে যাচ্ছে। প্লেয়ার্স ড্রাফট কেমন দেখলেন? 26 তারিখ থেকে বিপিএল শুরু হতে যাচ্ছে। সো প্লেয়াররা যদি টাকাটা আরেকটু বেশি পেতেন আমার খুব ভালো লাগতো, ভালো হতো আর কি। কারণ নাইম শেখ তো অ্যাকচুয়ালি ছক্কা মেরেছেন, মাত্র কোটিপতি হয়েছেন, কিন্তু আপনি লিটন দাস মাত্র 75 লাখ। এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি মনে করি যে তারা এটা এত কম তারা ডিজার্ভ করেন না, তাদের পরিমাণটা আরেকটু বাড়ানো উচিত ছিল। কারণ আপনি যখন একটা দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে আলোচনা করবেন, আপনি অন্যান্য দলের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে যখন আলোচনা করবেন বা একটা তুলনায় আনবেন, তখন দেখবেন যে তারা কিন্তু সেখানে অনেক বেশি টাকা পান এবং অনেক বেশি তখন সেটার একটা মূল্যমানটা থাকে। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি 12তম আসর হতে যাচ্ছে, এখন পর্যন্ত আপনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে শুধুমাত্র এবারের ফ্র্যাঞ্চাইজি লিগে শুধুমাত্র একজন একটু কোটি টাকার উপর তার দামটা উঠেছে। আসলে নাইম শেখ যে কোটি টাকা পাবে, এটা কি মানে এটা অনেকেই চিন্তা করেন, একদম সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যেখানে আপনি বললেন যে আসলে লিটনরা 65 লাখ এর মধ্যে এই জায়গাটার মধ্যে তারা আছেন, সেখানে নাইম শেখ এতটা ডিফারেন্স একদম চট্টগ্রাম
চিটাগং তাকে একদম 1 কোটির উপরে বিট করলো। কি না, মনে করেন? আমার মনে হয় চট্টগ্রামও খুব সম্ভবত তাকে যে নিবেই, আপনি নিলাম শুরু হওয়ার আগে সেটা কিন্তু কনফার্ম তারা ছিল না, কিন্তু নিলামের প্রসেসে এগোতে এগোতে শেষ বিটটা তারা করেছে এবং তারপরে তখন এত টাকা তারা করে ফেলেছে। কারণ আপনি জানেন যে মাত্র খুব সম্ভবত 4.5 কোটি টাকা দিয়ে টোটাল আপনাকে বিটটুকু করতে হবে। তো 4.5 কোটি টাকার মধ্যে যদি আপনি 1 কোটি 10 লাখ টাকা একজনকে দিয়ে দেন, তাহলে আপনি বাদ বাকি 11 জন ক্রিকেটারকে চুজ করাটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। সো খুব সম্ভবত এই ধরনের নিলাম প্রক্রিয়ার মধ্যে চট্টগ্রাম খুব একটা অভ্যস্ত ছিল না দেখেই তারা প্রথমে দিকে তার নামটা এসেছে এবং সেখান থেকে তারা তাকে নিয়ে ফেলেছে। আমি জানি না যে চট্টগ্রাম মানে নাইম শেখের ব্যাপারে কি হবে পরবর্তীতে, কারণ তিনি কোটি টাকা পেয়েছেন, বাট আপনি নিশ্চিত থাকতে পারেন যদি তিনি প্রথম 4টা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হন, তখন তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে যে তার পার রান কত টাকা তিনি পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন। এটা নিয়ে কিন্তু নাইম শেখ এখন আন্ডার প্রেসার। আসলে নাইম শেখ কি মনে করছেন, তার চিন্তা ভাবনা কি এবারে বিপিএল নিয়ে একটু দেখে আসতে চাই। Player up for auction today is Naeem Sheikh. ড্রাফটের বাইরে গিয়ে 1 যুগ পর বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রশ্ন ওঠে কেন এ ক্যাটাগরিতে নাইম শেখ? তার প্রমাণ দিয়েছে দলগুলো। সবার আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন তিনি। নাইমকে দলে টানতে রীতিমতো যুদ্ধ শুরু হয় নিলামে, যেখানে জয়ী বন্দরনগরীর দলটি। এনসিএল এ খেলতে সিলেটে থাকা অবস্থায় জানেন সে কথা। ফল হচ্ছে আমাদের ম্যাচ চলতেছিল, ম্যাচের ফার্স্ট ডে ছিল। তো যখন 4:30 ম্যাচ শেষ হয়েছে, সবাই তো হাতে ফোন নেয়, তো সবাই ওই দিন জানতো যে ড্রাফট। তো সবার মতন আমিও ওই ফোন স্ক্রলিং করতে করতে মনে পড়লো যে আজকে তো ড্রাফট। তো ওই ঢুকলাম, দেখলাম সবাই দেখতেছে, আমিও খুঁজে টুজে ঢুকলাম টি স্পোর্টস এ, দেন দেখলাম স্টার্ট হইলো। এইভাবেই দেখা ফোনে, নিজের ফোনে। আপাতত এনসিএল ঘিরে নাইমের যত ব্যস্ততা, টুর্নামেন্ট শেষে বিপিএল নিয়ে পরিকল্পনা সাজাবেন। আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট, 4 ডে ক্রিকেট খেলতেছি, তো আমার কনসেন্ট্রেশন, ফোকাস, ওভারঅল যা কিছু বলেন এই টুর্নামেন্টের ভিতরে আছে। এই টুর্নামেন্ট যখন শেষ করব, দেন হচ্ছে বিপিএলটা নিয়ে প্ল্যান করতে হবে। এখন আমি একটা অনগোয়িং টুর্নামেন্টের ভিতরে একটা টুর্নামেন্ট নিয়ে প্ল্যান করা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি হচ্ছে আমার ফোকাস পুরোটা হচ্ছে স্টিল 10 তারিখ পর্যন্ত। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 3 ফরম্যাটেই জাতীয় দলে খেলেছেন এই ক্রিকেটার, কিন্তু কখনোই থিতু হতে পারেননি। ঘরোয়া আসরে পারফর্ম করেও জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে না পারার কারণ জানান নাইমের। না দেখেন, ডোমেস্টিকে সবসময় প্রত্যেকটা ডোমেস্টিক বলেন, ইন্টারন্যাশনাল বলেন, প্রত্যেকটা হচ্ছে আমার কাছে টুর্নামেন্ট বলেন, রান বলেন, অনেক ভ্যালুয়েবল, সেটা ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিকে হোক। তো টু বি অনেস্ট, প্রপার অপরচুনিটি পেয়ে যদি লং টার্ম খেলতে পারি ন্যাশনাল টিমে, তাহলে আমি মনে হয় আমি বাংলাদেশকে 8-10 বছর অনেক ভালো কিছু সার্ভ করতে পারবো। ক্রিকেটে তার কাছে অর্থ খুব একটা গুরুত্ব বহন করে না। 22 গজে পারফর্ম করতে পারলেই তবেই শান্তি মিলবে তার। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। কায়সার ভাই, একটা বিরতিতে যেতে হবে, তার আগে ছোট্ট একটু জানতে চাই যে নাইম শেখের ভাবনা নিয়ে আপনার মতামত কি? না, আমি রিপোর্টের শেষ লাইনটা বলি, সেটি হলো যে আসলে অর্থটা সবচেয়ে বড় কিছু না, পারফরমেন্স সব অনেক বড় কিছু। সো নাইম শেখকেও কিন্তু এবার এই টুর্নামেন্টে এটা প্রমাণ করতে হবে যে তাকে যে মর্যাদা নিয়ে চট্টগ্রাম নিয়েছে এবং তার যেভাবে কোটি টাকার উপরে তার দামটুকু এসেছে, নিশ্চিতভাবে সেটার একটা দায় চোকানোর বিষয়টা কিন্তু রয়েছে। নিশ্চয়ই থাকবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সঙ্গে বিপিএল এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তো আসলে অনেক কথা বললাম, বিপিএলে আমরা ছিলাম, আবার একটু বিপিএলে ফিরতে চাই। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার যখন আনসোল্ড থাকে, সেটা নিয়ে আসলে কি বলবেন? পরবর্তীতে যদিও তাদেরকে ভিত্তি মূল্যে কিন্তু আসলে দলে ফেরানো হয়েছে। না, আমি মনে করি যে এটাও ঠিক হয়নি। কারণটা হলো যে তাদের আপনার এত কম প্রাইসে তাদেরকে রাখা হয়েছিল, বা তাদেরকে ফার্স্ট হিসেব নিলামে বা ফার্স্ট ডাকে কেউ নেয়নি। তার কারণটা হলো যে হয়তো মনে করছে যে তারা 39 ইয়ার্স ওল্ড হয়ে গিয়েছেন, একজন 40 বছরের বেশি হয়ে গিয়েছেন, এবং কোনো ফরম্যাটের সঙ্গে মাহমুদুল্লাহ তো নেই, এখন খেলেন না, আর মুশফিকও একটা ফরম্যাটে শুধুমাত্র খেলেন। কিন্তু আপনি পারফরমেন্স তারা করে যাচ্ছেন, বিশেষ করে মুশফিকের পারফরমেন্স এবং ফিটনেস, এই দুটো কিন্তু আপনি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং মুশফিক জানেন যে ম্যাচ কিভাবে জেতাতে হয়, কিভাবে করতে হয়, অভিজ্ঞতাটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। খুব সম্ভবত ইয়াং ক্রিকেটারদেরকে আপনি প্রায়োরিটি দিতে গিয়ে এই ফ্র্যাঞ্চাইজিগুলো মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিলামের প্রথম ডাকে নেননি, এবং তারপরে যখন তাদের ডাকটুকু এসেছে তখন নিয়েছেন আর কি। বাট তাদের ভিত্তিমূল্যটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল, এবং তারা এখনো ম্যাচ উইনার, তারা অভিজ্ঞতার অনেক বেশি মানে ইম্পর্টেন্সি রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে তাদের প্রাইসটাও যদি আরেকটু বেশি হতো এবং তারাও যদি মানে ভালোভাবে দল পেতেন,
সেটা খুব সুখকর একটা বিষয়। তবে তো আসলে তারা এখন এমন জীবনে এমন পর্যায়ে পৌঁছে গেছেন, প্রাইজটা আমার কাছে মনে হয় প্রাইজের থেকে তাদের সম্মানটা অনেক বেশি জরুরি, এবং যেহেতু তারা আছেন কোনো না কোনো টিমে, আশা করব যে তারা আসলে সেই জবাবটা মাঠেই দিবেন ব্যাট দিয়ে। রাইট। একটু সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলি, ম্যাচ ফিক্সিং এর যে বিষয়টি এবার আসলে বিপিএল এ উঠে এসেছে। 9 জন ক্রিকেটার, বিজয় এবং মোসাদ্দেক সহ টোটাল 9 জনের নাম এসেছে, এবং আপনিও জানেন যে আসলে সোশ্যাল মিডিয়াতে বিজয় এটা নিয়ে অনেকবারই কথা বলেছেন যে তারা যেহেতু এখনো গিলটি প্রমাণিত না, তারপরও তাদেরকে কেন বিপিএল খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। অন দি আদার সাইড আসলে মিঠু ভাই যে বিপিএল এর দায়িত্বে আছেন, তিনি বলেছেন আমরা নিতে বাধ্য না, কারণ দুদক যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তাদের নাম ছিল রেড ফ্ল্যাগে, সো তারা রিস্ক নিতে চাননি। না, আমি মনে করি ইটস এ গুড ডিসিশন। কারণটা হলো যে আপনার বিরুদ্ধে যখন ম্যাচ পাতানোর একটা অভিযোগ উঠবে, সেটাতে আপনি অভিযুক্ত হলে, প্রমাণিত এখন পর্যন্ত হননি, কিন্তু অভিযুক্ত হলে আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টার একটা ফয়সলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি সেই লিগে খেলার মানে যোগ্যতাটুকু আপনার থাকাটা উচিত না, এবং ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি এটার পক্ষে, পুরোপুরি এটার পক্ষে। তবে মনে রাখতে হবে যে ক্রিকেট বোর্ড শুধুমাত্র যদি আপনি বিপিএল থেকে তাদেরকে খেলার অনুমতি না দিয়ে অন্য কোথাও খেলার অনুমতিটা যদি দিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু ঠিক হবে না। যতক্ষণ না পর্যন্ত এই পুরো বিষয়টার একটা কংক্রিট ফয়সলা হয় ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে তাদেরকে সব ধরনের ক্রিকেট থেকে একটু অ্যালুফ রাখতে হবে। আর বিষয়টা এখানে কিন্তু আমি যে ক্রিকেটারদের বিরুদ্ধে বলছি তা কিন্তু না, পক্ষে বলছি এই কারণে যে আপনি দেখবেন যে কোনো কারণে তারা যদি এখান থেকে এই অভিযোগ থেকে প্রমাণিত না হন এবং অভিযুক্ত থেকে মুক্ত হন, তখন এই সময়টুকুতে তারা যতগুলো ক্রিকেট ম্যাচ মিস করেছিলেন এবং সেই ক্রিকেট ম্যাচে তারা যতখানি টাকা পাওয়ার তাদের উচিত ছিল বা এখান থেকে নেওয়ার বিষয়টা ছিল, সেই ক্ষতিপূরণটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ড থেকে একদম পাই পাই করে দেওয়াটা উচিত। তাহলে বিষয়টার একটা পুরোপুরি জিনিসটার একটা সুন্দর একটা সমাধান হবে। কায়সার ভাই, যখন আসলে বিজয় বললেন যে তিনি বারবার ফোনে ট্রাই করছিলেন এবং তার ফোন কেউ রিসিভ করেনি, তিনি একটা দীর্ঘ সময় ধরে আসলে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে আসছেন, তাকে কেন সরানো হয়েছে বা তিনি যে গিলটি না তারপরও তাকে এই কারণে বিপিএল এ নেওয়া হচ্ছে না, এই জিনিসটা কি আসলে আমি জাস্ট জানার জন্য আপনার কাছ থেকে যে একটা প্রপার কমিউনিকেশন হওয়া উচিত ছিল কিনা, রাদার দেন আপনি ইগনোরিং দ্য কলস এন্ড অল, একটা প্রপার একটা জাস্টিফিকেশন দেয়া যেত কিনা? এগ্রিড, অবশ্যই এগ্রিড। আপনি আমাকে যখন কোনো একটা অভিযোগের কারণে আমার চাকরিটা সরিয়ে দিবেন, তখন শুধুমাত্র তো মুখের কথা সরানোটা যাবে না, বা আপনি কোথাও একটা প্রেস কনফারেন্স করলেন সেটাও করার উচিত না। আপনি যদি একটা রিটেন দিতেন বা ক্রিকেট বোর্ড যদি এটি ব্যাখ্যাটা তাদেরকে আলাদা করে দিত বা তাদেরকে ডেকে নিয়ে দিত, নাথিং হার্ম ইন ইট, তাহলে আমার তো মনে হয় যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আসলে আসতে হতো না তাদেরকে। সোশ্যাল মিডিয়ার চেয়ে বড় বিষয়টা হলো যে এটা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেট বোর্ড জানিয়েছে প্রেস কনফারেন্স, মানে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তখন তারা এই জিনিসটা মানে উল্লেখ করেছে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা হয়নি। রাইট, এবং আমি মনে করি যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা হলে বেশি খুব একটা খারাপ কোনো কিছু হতো না, এবং আপনি 9টা চিঠি দেওয়ার দরকার ছিল আপনার, তো 9টা চিঠি আপনি 9টা ইমেলে পাঠিয়ে দিলে হতো, বা তাদের যে মোবাইল রয়েছে, মোবাইল এখন সবার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনি পাঠিয়ে দিলেই পারতেন। সো আপনি যেটা বললেন যে একটা কমিউনিকেশনের একটা সমস্যাটা রয়ে গিয়েছে, আমাদের ম্যাক্সিমাম সমস্যাগুলো কিন্তু তৈরি হয় এই কমিউনিকেশনের জন্য বা মিস কমিউনিকেশনের জন্য। আমরা হয় কি, ক্রিকেট বোর্ড হয়তো মনে করেছে যে আমরা তো সাংবাদিকদেরকে জানিয়ে দিয়েছি, এটা পত্রিকায় চলে এসেছে, এটা অনলাইনে চলে গিয়েছে, এটা ফেসবুকে চলে গিয়েছে, অতএব আমাকে পার্সোনালি ক্রিকেটারকে মানে এটা পাঠানোর কোনো প্রয়োজনটুকু নেই, তারা তো জেনেই গিয়েছে এটা। এখানেও দেখবেন যে একটা মানে একটা ডান দিকে একটা বিষয় রয়েছে বা একটা দ্বন্দ্ব রয়েছে, একটা ইগোইস্টিক একটা বিষয় রয়েছে। সো আপনি যতদিন পর্যন্ত এই ইগো নিয়ে থাকবেন ততদিন কখনোই সমস্যার সমাধান খুঁজে পাবেন না। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে এখন যে আপনি বারবার এনামূলক বিজয় ফেসবুকে এসে তার আপনার এই লাইভ করছেন এবং তার গত বিপিএল এর যে চেক যেটি তিনি পেয়েছিলেন সে বাউন্স হয়েছিল, সেই চেকটি এখন দেখাচ্ছেন। আমার প্রশ্নটা হলো যে গত বিপিএল শেষ হয়েছে 1 বছর আগে, এই বাউন্স চেকটা তিনি এর আগে কেন দেখাননি? তার মানেটা তিনি যেটা বলতে চেয়েছেন যে তিনি একাধিকবার আসলে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ইমেলের মাধ্যমে জানিয়েছেন, তিনি সরাসরি গিয়ে সশরীরে জানিয়েছেন, কিন্তু তার এই টাকার বিষয়ে যে তিনি তার অর্থটা পাবেন এই বিষয়ে কোনো নিশ্চয়তা আসলে বিসিবি থেকে দেওয়া হয়নি এবং ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়নি, এবং তিনি একটা রিটও করেছিলেন যে তাকে অভিযুক্ত অবস্থায় রেখে ক্রিকেট বোর্ড যেন এই নিলামটুকু না করে, এবং সেই রিটটাও খারিজ হয়েছে। তো আমি মনে করি যে তার উচিত ছিল যে এই রিটটা না করে তার উচিত ছিল আপনি তার যে চেক বাউন্স হয়েছে, যে ভদ্রলোকের সইতে চেক বাউন্স হয়েছে তার বিরুদ্ধে তার মামলা করাটা। এবং আপনি জানেন যে এখন চেক বাউন্সের মামলা কিন্তু অনেক কঠিন, আপনি নিজে ব্যাংকার, আপনি নিজে আরো ভালোভাবে জানেন। সো আমি মনে করি যে সেই পথেই তার যাওয়াটা উচিত ছিল। একবার কেউ ফাঁসলে আসলে ওখান থেকে বের হওয়া ইম্পসিবল। সেটা তার আইনজীবীকে তার আইনজীবী অন্তত তাকে সেই পরামর্শটুকু দিলে আমার মনে হয় যে এই যে তিনি এখন আদালতে দৌড়াচ্ছেন বা তার কথা বলতেছেন, ফেসবুকে এসে লাইভ করছেন, সেটাতে এক অর্থে তার কিন্তু এক অর্থে আরতি দেখা যাচ্ছে বা তার অসহায়ত্ব প্রমাণিত হচ্ছে। এখানে তিনি যদি মনে করেন যে না
আমি এইটার এই বিপিএল এর এই যে ম্যাচ ফিক্সিং যেটা হয়েছে সেই 2 নম্বরের সাথে আমি মোটেও জড়িত ছিলাম না, তাহলে তিনি কনফিডেন্ট থাকতে পারেন। এবং তার অন্য বিষয় যে এখানে প্রমাণও করার কোনো কিছু হবে না, সেই বিষয়ে তিনি যে আত্মবিশ্বাসী থাকেন, তাহলে আমার মনে হয় যে এই চেক বাউন্সের বিষয়টা নিয়ে এটা লাইভে শো না করে মামলা করাটা উচিত। কাইসার ভাই, আপনার কি মনে হয় যে আসলে এবারের বিপিএল কতটা স্বচ্ছ হবে বলে আপনার ধারণা, এবং ফিক্সিং কি আদৌ কি আটকানো সম্ভব কিনা? কেননা সাবেক ক্রিকেটার ক্যাপ্টেন রকিবুল হাসানও কিন্তু বলেছেন একটা প্ল্যাটফর্মে যে আসলে কোনো দিন ফিক্সিং বন্ধ করা সম্ভব না। না, কোনোদিন ফিক্সিং বন্ধ করা সম্ভব না, আমি পুরোপুরি এই প্রক্রিয়ার সাথে একমত না। আপনি ফিক্সিং বন্ধ করা সম্ভব কোন অর্থে? যে আপনি ক্রিকেটাররা ফিক্সিং এ জড়িত হবেন না, আপনি ফিক্সিং বাইরে তো হতেই থাকবে। যে দুটো ম্যাচ চলছে, আপনি দুটো ম্যাচের মধ্যে অমুক জিতবে, আমরা বাইরে থেকে কেউ একজন বাজি লাগালাম, সেটা আপনি ঠেকাতে পারবেন না, এবং সেটা কিন্তু লিগ্যালাইজ রয়েছে অনেক দেশে। বিষয়টা হলো যে স্টেক হোল্ডার যারা মাঠে খেলছেন, তারা যে একটা নো বলের জন্য যদি ফিক্সিং করে থাকেন, সেটা আপনি ঠেকাতে পারবেন আপনি, এবং সেটা আপনি পৃথিবীর অন্যান্য দেশেও এই সমস্যাটা ছিল, সেই সমস্যাটা তারা কিন্তু ঠেকিয়েছে নজরদারি করে, এবং তারা সেখানে দেখিয়েছে ইন্টিগ্রিটি, ক্রিকেটারদের ইন্টিগ্রিটির মানে ইনপুট করে, এবং সেখানে তারা দেখিয়েছে যে মানি ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা হলো ইন্টিগ্রিটি। এবং এটা যতদিন না পর্যন্ত আপনি ক্রিকেটারদের মধ্যে এটা ইনস্টল করতে পারবেন, ততদিন পর্যন্ত হয়তো এই একটা অবিশ্বাসটুকু রয়ে যাবে যে মোস্ট প্রবলি যে আপনার এই ম্যাচ ফিক্সিং ঠেকানো যাবে না। নিশ্চয়ই। এবারে আসলে বিপিএল এ আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে সবচেয়ে ব্যালেন্স দল আপনার কাছে কোনটা? দুটো দলকে মনে হচ্ছে যে রংপুর এবং আপনার রাজশাহী। তবে মানে রংপুর তো অবশ্যই শক্তিশালী দল, কিন্তু রাজশাহী যে কায়দায় পুরো দলটা গড়েছে, আমি মনে করি যে এখানে রাজশাহী কিছুটা হলেও আমার কাছ থেকে একটু প্লাস পয়েন্টটা পাবে। এবং রাজশাহীর প্লাস পয়েন্ট পাওয়ার আরেকটা মূল কারণটা হলো যে আমি দেখবেন আপনি যে রাজশাহীতে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। কাইসার ভাই, এটার একটা প্রতিবেদন আছে, একটু দেখে এসে কথা বললে বোধহয় দর্শকদের বুঝতে একটু সহজ হবে। শিওর, একটু দেখে আসতে চাই। রংপুরের শক্তির জায়গা দলগত পারফরমেন্স। ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এর আগেও সুনাম কুড়িয়েছেন নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে হৃদয় মাহমুদুল্লাহ তাদের অন্যতম ভরসা, তবে বোলিং বিভাগে মোস্তাফিজ, রাকিবুল, নাহিদ রানারা গেম চেঞ্জার। এমন দল নিয়ে বেশ আশাবাদী সাবেক চ্যাম্পিয়নরা। এবার আমাদের লোকাল প্লেয়ারদের উপর অনেক বেশি ফোকাস ছিল, কারণ প্রতি বছরই আপনার বিদেশি যাওয়া আসার সময় টিম কম্বিনেশনের একটা চেঞ্জ হয়, তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট লোকাল সাইডটা নিতে পেরেছি। সবগুলো টিমই শক্তিশালী, কিন্তু হ্যাঁ আমাদের হয়তো তারকা বা ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি, সেটার জন্য আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো। রাজশাহী দলের ভরসার নাম তাদের ব্যাটিং বিভাগ। শান্ত, সাহেবজাদা ফারহান, মুশফিকুর রহিম, তানজিদ তামিমরা পরীক্ষিত পারফর্মার। বোলিংয়ে তরুণ তুর্কি, রিপন মণ্ডল, জাহানদাদ খানদের ওপরই ভরসা রাখছে তারা, তবে সেখানে কিছুটা পিছিয়ে থাকতেই হচ্ছে। লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকে যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন, সবাই অনেক পারফর্মার। সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি, এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। চিটাগাং সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে নাইম শেখকে 1,10,00,000 টাকায় দলে ফিরিয়ে। অলরাউন্ডারদের সংখ্যা বেশি হলেও মন মতো স্বীকৃত ব্যাটারদের তারা দলে টানতে পারেনি, তবে তাদের ভরসায় উঠতে পারেন বিদেশিরা। 2 লঙ্কার নিরসন ডিকভেলা, অ্যাঞ্জেলা পেরেরারা দলের অবদান রাখতেই পারেন। নিশ্চয়ই দেখছিলাম যে আপনি যেটা বললেন যে আপনার কাছে আসলে রাজশাহী এবং রংপুর রাইডার্সকে সবচেয়ে ব্যালেন্স টিম মনে হচ্ছে। যদি ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে বিদেশি ক্রিকেটারদেরকে এবার আসলে কতটা টানতে পারলো বিপিএল? বিদেশি ক্রিকেটারদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কান এই দুটো দেশ ছাড়া কিন্তু আপনি তেমন বাদ বাকি আর ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন খেলোয়াড় রয়েছেন। বাট প্রবলেমটা হলো যে এই বিপিএল চলাকালীন সময় পাকিস্তান এবং শ্রীলঙ্কার কিন্তু সিরিজ রয়েছে 7 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সিরিজ রয়েছে। তারা 3টে ম্যাচ খেলবে, 3টি ম্যাচ মানে দ্যাট মিনস আপনি প্রায় 1 সপ্তাহের মতো এই ক্রিকেটারদেরকে আপনি কিন্তু পাবেন না। তখন সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য এই ফ্র্যাঞ্চাইজি দলগুলো যারা রয়েছে 5টা বা 6টা ম্যাচের মতো, তারা তখন কোন ক্রিকেটারদের এখানে খেলায়, দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরেকটা শেষ বিরতিতে যাব, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সাথে। বিরতিতে যাওয়ার আগে বিপিএল এ ছিলাম, বিপিএল এ থাকতে চাচ্ছি, একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে বিপিএল এ পেমেন্ট নিয়ে কিন্তু লাস্ট বিপিএল ও সবচেয়ে
আসলে দুর্ঘটনাই বলবো ঘটেছে, যেটা পেমেন্টগুলো ক্লিয়ার করতে পারেনি। এবার নতুন ম্যানেজমেন্টের জন্য কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি মনে হচ্ছে যে পেমেন্ট কি ক্লিয়ার করতে পারবে? না, পেমেন্ট যে ক্লিয়ার হয়নি সেটা তো এই এনামুলক বিজয়ের সেই আপনার যে বাউন্স প্লেয়াররাও তো পায়নি, বাউন্স চেকটাই বোঝা যাচ্ছে। এবং এই সমস্যাটা আজকের না, এই সমস্যাটা কিন্তু বিপিএল যখন শুরু হয়েছিল তখন শুরুর দিকে কিন্তু এটা সবচেয়ে প্রকট সমস্যা এটাই ছিল। বাট সেই সমস্যাটা মাঝখানে কিছুদিন কাটিয়ে ওঠা গিয়েছিল এবং সেটা এবারের গত বিপিএল এর সবচেয়ে আবার প্রকটভাবে ফিরে এসেছে। এবং আমি মনে করি যে এই বিপিএল এর জন্য, এবারের দ্বাদশ বিপিএল এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটো। একটা হলো যে আপনি প্লেয়ার্স পেমেন্টটা যেন ঠিকমতো হয়, পরিচ্ছন্নভাবে হয়, এবং দ্বিতীয় বিষয়টা হলো যে ম্যাচ ফিক্সিং এর যে একটা আপনার পুরো 20 বাষ্প চেপে ধরেছে বাংলাদেশ ক্রিকেটকে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সো এই দুটো চ্যালেঞ্জ যদি বাংলাদেশ এবারের বিপিএল ঠিকমতো নিতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বিপিএল যে সাম্প্রতিক সময় যে বিপিএল এর নামের পাশে কিন্তু ট্যাগলাইন হিসেবে যোগ হয়েছে বদনাম, সেই বদনামটা তারা কাটিয়ে উঠে সত্যিকার অর্থে বিপিএল যে বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড ইমেজ হতে পারে, সেই চ্যালেঞ্জটুকু আমরা এবারের যে বিপিএল গভর্নিং কাউন্সিল যারা রয়েছেন তারা যদি সেটা নিতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মাঠের বাইরের ক্রিকেটে তারা কিন্তু ভালোভাবে এটা জিততে পারবেন। এবং বর্তমান কমিটির জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। এবার তো আসলে কিছু ইনিশিয়েটিভস এর মধ্যে নিয়েছে বিসিবি, আমরা দেখতেই পাচ্ছি যে আসলে যারা রেড ফ্ল্যাগসে ছিল তাদেরকে বিপিএল অন্তর্ভুক্ত না করা, এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা দেখলাম যে প্রতিটা টিমের সাথে 2টা করে সিআইডি দেওয়ার যে বিষয়টা, বা বেনামি ডিসগাইজড হয়ে যে টিমের সঙ্গে থাকবে যাতে ফিক্সিংটা আটকানো যায়, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ইন্টারেস্টিং। কারণটা হলো যে এটা নতুন করে এটা আসছে যে দুজন গোয়েন্দা থাকবে টিমের সাথে, সবসময় তাদেরকে একটা ওয়াচে রাখবে এবং একটা ওয়াচ ডগ হিসেবে তারা থাকবে। সো এটি নিশ্চিতভাবে কিন্তু যারা এই 2 নম্বরই করার জন্য প্ল্যানটুকু করবেন তাদের জন্য এটা একটা বড় ধরনের একটা হুমকি হিসেবে থাকবে এবং তারাও সতর্ক হয়ে যেতে পারবেন। আমি মনে করি যে যত ধরনের প্রিকশনস রয়েছে ম্যাচ ফিক্সিং ঠেকানোর জন্য, সেটা যদি বা ক্রিকেট বোর্ড করতে পারে এবং সেটার জন্য যদি আপনি টাকাও খরচ হয়, আমি মনে করি যে সেটা করাটা উচিত। কারণ এই বিপিএল কে আপনার সবচেয়ে বড় বদনাম করে দিয়েছে কিন্তু আপনার প্লেয়ার্স পেমেন্ট না হওয়াটা, এবং আপনার এই যে বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর সাথে যে জড়িত থাকার বিষয়টা। আরেকটা বিষয়টা হলো যে আপনি যেখানেই সন্দেহ হবে যে এই ম্যাচ ফিক্সিং হচ্ছে বা স্পট ফিক্সিং হচ্ছে, সেটা যেন বিপিএল যে যারা রয়েছেন তারা যেন এটা সাথে সাথে ডায়াগনোসিস করেন এবং সেটা যেন সাথে সাথে এটা এক্সপোজ করে দেন। এবং সেটা নিয়ে এক্সপোজ করে দিলে তখন দেখবেন যে আপনি পরবর্তীতে হয়তো যারা এটা করার জন্য বসে রয়েছেন তারা হয়তো একটু সতর্ক হবেন। নিশ্চয়ই। কায়সার ভাই, আজকে একদমই সময় নেই, আর দীর্ঘায়িত না করে আমাদের শো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 কে। নিশ্চয়ই। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি গেম অন থেকে। আগামী শুক্রবার আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে চলে আসবো গেম অনে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।